হ্যাঁ, তাহলে আজকে আমরা দেখবো তোমার স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখা অধ্যায়ের প্রথম যে অনুশীলনী 3.1 সেটা আমরা আজকে একটু দেখবো। এটার বেসিক ছোটখাটো কিছু কথা আলোচনা করে কিছু অঙ্ক দেখিয়ে দেবো এখান থেকে। আচ্ছা, তাহলে শোনো, শুরুতেই আমরা ওই যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি একটু দেখানো যায় কিনা। তাহলে দেখো, আমি একটু শেয়ার করছি ওখানে। হোয়াইট বোর্ডটা দেখতে পেলে একটু জানাবে। হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে এখন প্রথমেই দেখো, আমরা এই 3.1 এ শিখবো স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি জানার জন্য তোমাকে প্রথমে জানতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা নবম দশম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতিতে যে অক্ষ ব্যবহার করেছো ওইটাকে কি স্থানাঙ্ক ব্যবস্থা বলে বলো তো? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? আমরা শুধু শিখেছি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থা কি কাজে লাগে? একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি। এখন তোমরা কি জানো যে স্থানাঙ্ক ব্যবস্থা আয়তাকার স্থানাঙ্কের বাইরেও আরো অনেক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে? তোমরা কি এটা জানো? জি স্যার। জি স্যার। একটা নাম বলতে পারবা? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক ধরনের আছে। পোলারটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে লাগবে। আর আরো উপরের লেভেলে তোমার আছে গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ওই সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলি উপরের লেভেলে আছে। তোমাদের এখানে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কি বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটি অক্ষ নিয়েছি, মূল বিন্দু ও। তো আমরা একটা বিন্দু নিয়েছি এখানে। দেখো, এক্স অক্ষ বরাবর 4 একক দূরে, ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? 4-3। 4,3। হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে বিন্দুটি যদি 4,3 হয়, এটা হলো আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা 4 আর 3 এই দুটি সংখ্যা ব্যবহার করে এই বিন্দুতে পৌঁছতে পারবো। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি? তাহলে প্রথমে বুঝবে তুমি, পোলার স্থানাঙ্ক বলতে আমরা দুটো জিনিস ব্যবহার করব। এখানে ব্যবহার হয়েছে ভুজ আর কোটি। দেখো, 4 কে বলবো আমরা ভুজ, 3 কে বলছি আমরা কোটি, তাই না? আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করা হয় এইভাবে, আর এবং থিটা দিয়ে। আর কমা থিটা, এটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে এখানে আর দেখতে পাচ্ছ, এই আর কে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, আর থিটা কে বলা হয় ভেক্টোরিয়াল কোণ। এই দুইটা জিনিস লাগবে। কিভাবে আমি সব বুঝাচ্ছি, দেখো আরটা কি আসলে। প্রথম কথা হলো, মনে করো আমি এই যে 4,3 এই বিন্দুতে পৌঁছতে চাই। তাহলে কিভাবে কিভাবে পৌঁছতে পারি? প্রথম কথা হলো, এইখান থেকে এই মূল বিন্দু থেকে এর দূরত্ব কত, এটা আমি প্রথমে জানতে চাই। মনে করো দেখো, আমি যদি এখন এই 4,3 পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, মনে করো একটা লম্ব টানলাম, হ্যাঁ, আবার ও থেকে এই বিন্দুটা যদি যোগ করে দেই, দেখো, তাহলে এই যে নিচের অংশটুকু, এই যে মূল বিন্দু থেকে ধরো আমি এটা নাম দিলাম পি বিন্দু, পি থেকে মনে করো এক্স অক্ষের উপর লম্ব টানলাম পিএম। তাহলে ও এম এর মান কত হবে বলো? 4 আর পিএম এর মান হবে 3। বুঝো? 3। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ওপি এর মান কত হবে? 5 5 হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 5 পাচ্ছি। এই যে দেখো, ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এই যে 5 একক, এই 5 একক দূরত্বকে আমরা বলতেছি কি ব্যাসার্ধ ভেক্টর, মানে ব্যাসার্ধ বলছি এখানে। মূলত চিন্তা করো, আর আর হলো এই মানটা, আর ইকুয়াল টু 5। তাহলে এখানে বুঝেছো? তাহলে আর কি জিনিস? আর হলো মূল বিন্দু থেকে আমরা যে বিন্দুতে যেতে চাই সেই বিন্দুর দূরত্ব কতটুকু। আচ্ছা, তাহলে আর দ্বারা আমরা দূরত্ব বুঝি। তাহলে ধরো তোমাকে আমি বললাম এমন একটা বিন্দু 4,3, যে বিন্দুটা মূল বিন্দু থেকে 5 একক দূরে আছে। আমি যদি তোমাকে শুধু এই তথ্যটুকু দেই, তুমি কি এক্স্যাক্টলি এই বিন্দুতে পৌঁছতে পারবা? না স্যার। শুধু বলে দিলাম মূল না বিন্দু স্যার। থেকে 5 একক দূরে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ মূল বিন্দু থেকে 5 একক দূরে তো হাজার হাজার বিন্দু আছে, তাই না? আমি তো এইদিকেও নিতে পারি, মূল বিন্দু থেকে 5 একক দূরে এইখানেও নিতে পারি, অসংখ্য জায়গায় আমি নিতে পারি, তাই না? তাহলে এক্স্যাক্টলি আমি জি স্যার। যদি
আমি যদি ঠিক 4 বিন্দুতে পৌঁছতে চাই তাহলে প্রথম কথা আমার এটা জানতেই হবে মূল বিন্দু থেকে এটা কত একক দূরে আছে আর সেটা প্রকাশ করবে আর কত একক দূরে আছে আর তাহলে আর এর মান হচ্ছে এখানে 5 এটা পেয়ে গেলাম। আরেকটা জিনিস লাগবে সেটা হলো এই যে দেখো এটা যদি আমি সংযোগ করি মূল বিন্দুর সাথে এই বিন্দুটা তাহলে যে রেখা পাবো সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ করে আছে কত ডিগ্রি কোণে হেলে আছে এটা হলো থিটা কোণ মনে করো। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি থিটা কোণের মানটাও বলে দেই এবং যদি মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বও বলে দেই তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি পি বিন্দুতে বসতে পারবা, তাই না? জি স্যার। হ্যাঁ, এই জন্যই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি জিনিস লাগে, একটা হলো আর লাগে, আরও থাকতে হবে, তোমার থিটাও জানতে হবে। দুইটার একটা না জানলে তুমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুর মানটা বের করতে পারবে না। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার এটাকে স্যার ভেক্টোরিয়াল কোণ কেন বলা হয়? হ্যাঁ বলছি সেটা কেন বলা হয়। দেখো এখন তাহলে পোল কাকে বলে? এই যে আমরা মূল বিন্দুকে কেন্দ্র করে এই কাজগুলি করছি, মূল বিন্দু থেকে একটু দূরত্ব নিচ্ছি, ঠিক আছে? আবার দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে রেখা গেছে এই রেখাকে আমরা রেফারেন্স লাইন বলছি, আর বাংলায় বলা হয় মেরু রেখা অথবা আদি রেখা। ঠিক আছে, বাংলায় এইটাকে বলা হয় 0 ডিগ্রি লাইন অথবা মেরু রেখা অথবা আদি রেখা। এই যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা, তাহলে এই লাইনের সাথে কত ডিগ্রি কোণ করে আছে একটা বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখা, ঠিক আছে, সেইটাই হলো থিটা কোণ। আর এটাকে বলা হয় ভেক্টোরিয়াল কোণ। কারণ কি বুঝবো, একটা ভেক্টর দেখো এটা কিন্তু ঠিক এই যে এই বিন্দুটা এটা ভেক্টরের মতো আচরণ করছে। কেন ভেক্টরের মতো আচরণ করছে বোঝো, দেখো এইটার নির্দিষ্ট একটা মান আছে না, ও থেকে পি পর্যন্ত একটা দৈর্ঘ্য তুমি পাচ্ছ, কিন্তু কত পাচ্ছ বলো? 5। এটার একটা মান আছে এবং এই রেখাটি একটা দিক আছে। দিক কেন, আমি যদি বলি পি বিন্দুটা এখানে আছে 5 একক দূরে, তুমি কি মেনে নিবা? দেখো সবুজ রঙের চিহ্ন দিয়ে আঁকলাম মনে করো, হ্যাঁ, তুমি কি মেনে নিবা? না স্যার। মানবা না, কারণ কি? তার মানে এটার একটা নির্দিষ্ট দিকও আছে, আমি যে কোনো দিকে খুশি আমি যে কোনো একটা আন্দাজে বললেই তুমি মানবা না, তাই না? তাহলে সেই দিকটা প্রকাশ করছে কোন ভেক্টর, মানে কোন কোন জিনিসটা, থিটা। তাহলে এটার একটা মানও আছে, এটার একটা দিকও কিন্তু দরকার আছে। যে এই মূল লাইন থেকে যে এই যে ওএম রেখা বা এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিক থেকে রেখাটা কত ডিগ্রি কোণে হেলে আছে এই দিকের সাথে, তাহলে এই ভেক্টরটা, তাহলে ভেক্টরের দুইটা জিনিস থেকে একটা দিক আর একটা মান, তাহলে ওপি রেখাংশটার ঠিক একই রকম, আমরা একটা মান পাচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটার একটা দিকও পাচ্ছি, একটা অ্যাঙ্গেল করে আছে সে, তাই না? তাহলে এই থিটা দ্বারা এই ভেক্টরটার অ্যাঙ্গেল প্রকাশ পাচ্ছি, এজন্য এটাকে আমরা বলি ভেক্টোরিয়াল কোণ। বুঝেছো তৌহিদ? জি স্যার বুঝতে পারছি। এটা হলো ভেক্টোরিয়াল কোণ। আর এই আরটাকে আমরা কি বলবো, এই যে মূলবিন্দু থেকে এর যে দৈর্ঘ্য সেটাই হলো আর। এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। কারণ কি, আমি 5 একক দৈর্ঘ্য নিয়ে তো একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে পারি, তাই না? সকল বিন্দুই কিন্তু 5 একক দূরে থাকবে। যদি আমরা ও থেকে 5 একক দূরে বিন্দু নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলি, সেই ক্ষেত্রে এই আরটা কি হবে, আরটা কি ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না? এজন্য আমরা এটাকে বললো হয় ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, চলো তাহলে এগুলোর পরিচয় পেলাম, আমরা এবার মানটা বের করব কিভাবে, লক্ষ্য করো। তাহলে আমি যদি এবার নরমালি এখানে 4 3 না বলে এক্স ওয়াই বলি, ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু দেখো। ধরো আমি পি বিন্দুর স্থানাঙ্ক বললাম এক্স ওয়াই, বোঝো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এটার স্থানাঙ্ক হয়ে গেল তোমার এক্স কমা ওয়াই মনে করো। তাহলে এইটুকুর ও এম এর মান হবে এক্স আর পি এম এর মান হবে ওয়াই। আচ্ছা, এখন আমাকে একটু বলো তোমরা, আমি যদি এই ও এম অর্থাৎ এক্স এর মান বের করতে চাই তাহলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব বলো? ওএমটা কিন্তু, হ্যাঁ কস, ওএমটা কিন্তু ভূমি, কারণ থিটা কোণ, থিটার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে আমরা ব্যবহার করব কস থিটা। তাহলে তুমি দেখো কস থিটার মাধ্যমে কত পাচ্ছ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি কত এখানে, বা ভূমি হলো এক্স, অতিভুজ কত ওপি, ওপি মানে আর, ফাইভ না বলে আমরা আর বললাম মনে করো। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর কস থিটা, ঠিক আছে?
মনে থাকবে? এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো। আবার দেখো, আমি যদি পিএম অর্থাৎ লম্বের মান বের করতে চাই তাহলে ব্যবহার করতে হবে সাইন থিটা, কারণ সাইনের সাথে লম্ব জড়িত। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে তুমি ক্রস গুণন করলে কি পাচ্ছ? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। না বুঝলে প্রশ্ন করো। তানবীর কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করো। এবার তুমি একটা কাজ করো, আমার কাজ কিন্তু দুইটা, একটা আর এর মান বের করা, আবার থিটার মান বের করা। এবার 1 নং আর 2 নং কে বর্গ করে যোগ করে দাও। এই দেখো আমি লিখছি সংক্ষেপে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তুমি কি পাবে লক্ষ্য করো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এখানে হবে আর স্কয়ার cos স্কয়ার থিটা। হ্যাঁ, আমরা আর স্কয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতর থাকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, ফাইনালি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো আমরা পাচ্ছি এইটা 1 হয়ে যাবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে তুমি আর এর মান বের করে ফেলতে পারো, আর ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আর কিন্তু আমরা পেয়ে গেছি। তোমাকে যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে সেখানে তো অবশ্যই x এর মান থাকবেই নিশ্চিত, তাহলে এই x এর মান ব্যবহার করে কিন্তু আর আমরা বের করতে পারবো। এইবার আসো আমরা থিটার মান দেখো কিভাবে বের করি। তুমি 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে দাও, 2 নং ভাগ 1 নং। দেখো আমরা কি পাই, এখানে হবে তোমার sin থিটা বাই cos থিটা। তুমি চাইলে একবার ক্যালকুলেশন করতে পারো, আর sin থিটা বাই cos থিটা বাই আর cos থিটা ইকুয়াল টু, এখানে হবে y বাই x, তাই না? তাহলে বাম পাশে থাকছে এই আর আর মোকাবেলা তোমার থাকবে tan থিটা ইকুয়াল টু y বাই x। তাহলে এখান থেকে তুমি থিটার মান বের করতে পারো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। মনে থাকবে, এটাই তোমার থিটার মান। এই পর্যন্ত বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো। বুঝতে পারছি স্যার। তবে একটা বিষয় ভালো করে মনে রাখবা, তুমি যখন এই সূত্রটা প্রয়োগ করবা থিটা ইকুয়াল টু tan ইনভার্স, অবশ্যই অবশ্যই এখানে একটা মডুলাস দিবা। মডুলাস না দিলেও চলে, না দিলে আরেকটা বিশেষ কাজ করতে হবে, তবে মডুলাস দেওয়াটা সবচেয়ে বেশি নিরাপদ। এখানে আমরা মডুলাস ব্যবহার করব। কেন করব একটু পরে বোঝাচ্ছি, এটা না দিলে কি সমস্যা হবে বোঝো। বেসিক কথা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে যখন একটা বিন্দু বলে দিবে, যেমন তোমাকে যদি এরকম বলে দেয় -3 +3 একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করো, তাহলে প্রথমে আর এর মান বের করবা তুমি। তাহলে আর কি হবে, এই যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তুমি আর এর মান পেয়ে গেলা। আবার তোমার থিটা লাগবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে y হলো +3, x হলো -3। ক্যালকুলেটরে চাপবা, রেজাল্ট যা আসে। পারবা না? সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন এইটুকু যদি তোমরা বুঝে থাকো, পরবর্তী ধাপে আমরা একটু আগাই। দেখো, বিন্দুটা 4 চতুর্ভাগের যে কোনো একটা চতুর্ভাগে থাকবে, তোমাকে যে বিন্দুটা ওরা দিবে। যেমন আমি যেটা দিয়েছি এইমাত্র, সেটা আছে কোন কোয়াড্রেন্টে বলো? সেটা আছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার আমার প্রশ্ন, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পি বিন্দুটা থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে না থাইকা, দেখো মনে করো পি বিন্দুটা এখানে চলে আসলো কোনো কারণে, মনে করো পিটা এখানে আছে, তাহলে থিটা বলতে তুমি কি বুঝবা? থিটা বলতে তুমি বুঝবা, না আমি বলি, থিটা বলতে তুমি বুঝবা এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে উপি রেখা যে কোণ করেছে, এইটা হবে থিটার মান। বুঝছো? আমি এই কোণটার মান মনে করো জানতে চাই। আচ্ছা, এবার ধরো আমি ধরলাম যে এই কোণটা, এই যে ভিতরে যে কোণটা তৈরি হলো এক্স অক্ষের নেগেটিভ সাইডের সাথে, এটাকে আমরা ধরলাম মনে করো আলফা। ফর এক্সাম্পল ধরো এটার মান ধরলাম আলফা। আচ্ছা, যদি এটা আলফা হয়, এবার ধরো আবার
পি থেকে তুমি এক্স অক্ষের উপর লম্ব টানলা, মনে করো পি এন। তাহলে একই কথা, তুমি যদি আলফার মানটা বের করতে চাও, হ্যাঁ, তাহলে কি বলতে পারবা? আলফা ইকুয়াল টু tan ইনভার্স দেখো ওয়াই বাই এক্স, তাই না? বুঝো, এইটুকু তো তোমার এক্স হবে, এইটুকু এক্স, এইটুকু ওয়াই, আর এক্স অক্ষের নেগেটিভ দিক, তাহলে এটা আমরা মাইনাস এক্স বলতে পারি। তাহলে একটু তাকাও আমার ক্যালকুলেশনের দিকে, দেখো এই আলফার মানটা আমরা এইভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর মাইনাস থাক আর প্লাস থাক, মডুলাস দিলে সব প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি আলফার মান মনে করো পাইলে, এখান থেকে পাইলা না? এখন প্রশ্ন হলো, আমরা একটা কাজ করতে পারি না? আমার তো দরকার এই থিটার মান, দেখো এই যে এইটুকু মূল এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব। তাহলে এইটা আমরা কিভাবে বের করতে পারি? 180 ডিগ্রি থেকে যদি আমি আলফার মানটা বাদ দিয়ে দিই তাহলেই তো হয়ে গেল নাকি? জি তাই না? তাহলে যখন একটা বিন্দু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তখন তুমি মনে রাখবা, দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য কেমন আসে? চতুর্ভাগ যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে তোমার থিটার মানটা তুমি পাচ্ছ, দেখো 180 মানে পাই মাইনাস আলফা কত? এটা tan ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস দিলে সব প্লাস মাইনাস উঠে যায়, মনে থাকবে? এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো সংক্ষেপে বলি, যদি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকতো, এবার লাল কালি দিয়ে আঁকি, দেখো যদি পি বিন্দুটা এখানে থাকতো, মনে করো এটা পি বিন্দু, হ্যাঁ, এবার ধরো এবার হবে তোমার কি এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, তাই না? দেখো এটা আমি মুছে দিই, এগুলো এখন লাগছে না আমার। আচ্ছা লক্ষ্য করো এবার, তাহলে আমার এবার থিটা কতটুকু হবে একটু খেয়াল করো, থিটা কিন্তু আগের মতোই, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব, এটাই হলো থিটা, ঠিক আছে? এবার আবার নতুন করে তুমি ধরে নাও এই কোণটার মান ধরে নাও আলফা, এই যে এই কোণটা লাল রং দিয়ে আঁকছি, দেখো এটা ধরে নাও তুমি আলফা, তাহলে আগের মতোই তুমি আলফার মান কি পাইবা? দেখো, হ্যাঁ, আলফার মান এইটাই পাইবা, tan ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, তাই না? তাহলে এইবার তুমি থিটার মানটা বার করবে কিভাবে? দেখো এই যে 180 এর সাথে এই 180 এই পর্যন্ত, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি কি লিখবা? তুমি লিখবা যে এখানে তৃতীয় চতুর্ভাগে, যদি বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে থাকে তখন থিটা হয়ে যাবে পাই প্লাস, মানে 180 এর সাথে আমরা আলফা কোণটা যোগ করব, আর আলফা হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝেছো? আর যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে এইটুকুই যথেষ্ট, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, দ্যাটস ইট। আর এবার ফোর্থ কোয়াড্রেন্ট হ্যাঁ, স্যার। চতুর্থটা বলে দেই, দেখো চতুর্থ চতুর্ভাগে যদি থাকে একটা বিন্দু তখন মানটা কেমন আসবে? তখন থিটার মানটা আসবে, দেখো একই জিনিস, তোমার এবার মাইনাস করতে হবে। এবার কালো কালি দিয়ে দেখাই, যদি পি বিন্দুটা চতুর্ভাগে থাকে, এইখানে যদি থাকে পি বিন্দুটা, তাহলে তোমার এই দেখো থিটা হবে তোমার এইটুকু, ওই যে কালো রঙের, দেখো এই যে এইটা হবে তোমার থিটা, এই কোণটা, তাহলে এইটুকু হবে আমার আলফা, আবার আলফা আগের মতো tan ইনভার্স ওয়াই বাই এক্স হবে তোমার। বুঝেছো? তাহলে এবার তুমি কি করতে পারো, 360 থেকে এটা আলফাটা বাদ দিতে পারো, 360 থেকে আলফা বাদ দিয়ে দিলে থিটার মানটা পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে চতুর্থ চতুর্ভাগ হবে থিটা ইকুয়াল টু, স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা জিনিস ক্লিয়ার না স্যার, এই যে মডুলাসটা কেন দিলেন স্যার, এটা হ্যাঁ, আরেকবার এটা একটু রিভিউ একটু করলে ভালো পরে হতো। বলবো, একটু পরে বলছি। এটা আচ্ছা স্যার। tan ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস না দিলেও চলে, সমস্যা নাই। এই তাহলে চারটা জিনিস মনে রাখবা। আর তুমি যখন কমপ্লেক্স নাম্বার পড়বা সেকেন্ড পেপারে, তখন এই জিনিসগুলাকে এই তৃতীয় চতুর্ভাগে পড়লেই আমরা এইভাবে আর ঘুরে আসবো না। দেখছো কত লম্বা করে ঘুরে আসা লাগে? তখন আমরা ঘুরবো ক্লকওয়াইজ ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরেও ক্যালকুলেশন গুলি করা যায়। তবে আমি এত অ্যাডভান্স লেভেলে তোমাদের এখন নিয়ে যাচ্ছি না, আমি সাধারণ চিন্তায় রাখছি। কমপ্লেক্স নাম্বার যখন শিখবা তখন দেখবা প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য ঘুরতেছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, বার যখন বিন্দুটা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে চলে আসবে
তখন আমরা এই যে দেখো ঘূর্ণনগুলা কালো রংটা দেখছো কত বড় একটা ঘূর্ণন হয়েছে, তখন আমরা এইভাবে না ঘুরে আমরা ঘুরবো ঘড়ির কাঁটার দিকে এন্ড ক্লকওয়াইজ ঘুরবো তখন, বুঝছো? আপাতত তখন কি এইটুকুই জানো। মাইনাস হবে স্যার থিটা? তখন মাইনাস হবে। তখন তখন এই জিনিসগুলো কেমন হয়ে যাবে দেখো, আমি একটু সংক্ষেপে বুঝাই বলি। ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তখন আমরা চিন্তা করবো এইভাবে দেখো, এই যে এখান থেকে কোন চিন্তা করবো, এই দেখো আমরা বের করবো তো তোমার এই কোণটা বাদ দিতেছে, এই যে এই কোণটুকু, তাই না? তাহলে কিন্তু আমার এই কোণটা পাওয়া যাবে। আমরা কিন্তু এইভাবে আসতে পারি, এইখান থেকে এখানে আসতে পারি একই লাইন, অথবা আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই পর্যন্ত আসতে পারি। তখন আমরা কি করব দেখো, এটা তো নেগেটিভ দিক, 180 থেকে এটা বাদ দিয়ে দেব। তখন আমরা লিখবো এইভাবে দেখো, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কথাটাকে এইভাবে লিখবো, তখন থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। তখন আমরা লিখবো এইভাবে। কেন মাইনাস পাই নিলাম? লক্ষ্য করো, তুমি মাইনাস পাই নেওয়ার মানে কিন্তু এই যে দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো মাইনাস পাই, তাই না? যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে করছি, এটা হলো মাইনাস পাই। তুমি যদি আরো ঘোরো তাহলে আরো মাইনাস বাড়বে, আমার তো আর ঘোরার দরকার না, আমার তো একটু পিছনে আসা দরকার, তার মানে কিছু যোগ করতেছি, তাই না? তাহলে মাইনাস পাই প্লাস আলফা, বুঝছো? যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, তখন আমি এই কোণটাকে বের করতে পারি এইভাবে, মাইনাস পাই প্লাস আলফা। তখন আমরা এইভাবে লিখি, এই যে থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে? আর চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা কিভাবে লিখি? চতুর্থ চতুর্ভাগের জন্য অনলি লিখি থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y/x। এই যে এটা যদি তুমি ক্লকওয়াইজ ঘোরো, এই দেখো ক্লকওয়াইজ ঘুরলে এই যে এই মানটা আমার দরকার, এইটাই তো আমি এই মানটা জানলেই তো হলো, এই কোণটা জানলেই আমার কিন্তু বিন্দুটা পেয়ে যাব। কথা কি ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, জি স্যার। তোমরা এবার বলো তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কেন আমরা এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল ধরি, আর ঘড়ির কাঁটার কারণ বিপরীতে ঘুরলে? ঘড়ির কাঁটার দিকে তো মানে কোণের মান মাইনাস হয়। হ্যাঁ, আমার মাইনাসটা কেন ধরি, প্রশ্ন এইখানেই। কোণ মাইনাস এই জন্য, কোণটাই তো মাইনাস হয়ে যেতেছে আমাদের, কোণ তো কোনটা একটা মাইনাস কেন বলো? কোনটা তো মাইনাস আমরা ধরতেছি। এই যে যখন আমি ধরো এখান থেকে এখানে গেলাম, ধরলাম মাইনাস পাই ধরছি, কেন মাইনাস পাই ধরলাম? এটা তো প্লাসও হইতে পারতো। আমার প্রশ্ন এখানে, আমরা মাইনাসটা ধরি কেন? স্যার এটা জানি না। তৌহিদ বা তানভীর? না স্যার, বলতে বিজ্ঞানীরা পারি না। নিয়ম করে দিয়েছে স্যার। তা আমার প্রশ্ন তো এখানে, নিয়মটা করার পেছনে কোনো তো কারণ আছে ছোটখাটো, তাই না? সেই কারণটা আমরা জানি কিনা। প্রথমে মনে রাখবা, কিছু কিছু জিনিস আছে ম্যাথমেটিক্যাল কনভেনশন বলে বা গাণিতিক রীতি, এটার পিছনে খুব বেশি যুক্তির দরকার হয় না। যেমন ধরো আমরা এই যে আমরা যখন সংখ্যা রেখা আঁকি, এইখানে ধরো মূলবিন্দু ডান দিকে ধরি ধনাত্মক, বাম দিকে ধরি ঋণাত্মক, তাই না? এখন যদি কোনো কারণে বাম দিকটাকে আমরা ধনাত্মক ধরতাম, ডান দিকটাকে ঋণাত্মক ধরতাম, তাহলে কি আহামরি সমস্যা হতো কিছু? না। সমস্যা কিন্তু হতো না। কিন্তু গণিতবিদরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমরা সকল দেশে, বিশ্বের সকল দেশে যখন কাজ করব সংখ্যা রেখা নিয়ে, ডান দিকটাকে পজিটিভ ভাববো, বাম দিকটাকে নেগেটিভ ভাববো, যাতে করে এক এক দেশে এক এক রকম না হয়, বুঝছো? তখন ওরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, বাম দিকে ধনাত্মক ধরলে ডান দিকে ঋণাত্মক ধরলে কোনো সমস্যা ছিল না কিন্তু। তো এটাকে বলে গাণিতিক রীতি। তবে এর পেছনে ছোট্ট একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, তুমি যখন সবকিছু স্বাভাবিক যখন চিন্তা করো, তুমি যখন লিখো কিছু একটা, হ্যাঁ, ধরো তুমি লিখলা গণিত, দেখো তুমি কিন্তু বাম থেকে ডানেই যাচ্ছ, তাই না? বুঝছো? তাহলে বেশিরভাগ ভাষা বিশ্বের বাম থেকে ডানে যায়। তখন এই জিনিসটাকে ওরা সাধারণ ধরে নিছে, মানে পজিটিভ জিনিস ধরে নিছে। আর পজিটিভের বিপরীত যখন কিছু ঘটে, আমরা বলি না, মানে মানে সমাজে যখন স্বাভাবিক ঘটনা ঘটে তখন কি বলি, এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যখন ব্যতিক্রম ধর্মী কিছু ঘটে তখন এই কিন্তু আমরা বলি একটা নেগেটিভ ঘটনা ঘটে গেল। তার মানে যখন তুমি ডান থেকে বামে যাচ্ছ, তখন এটাকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। আর যখন বাম থেকে ডানে যাচ্ছ, দেখো ও বিন্দু থেকে তুমি যখন ডানে যাচ্ছ, এটাকে পজিটিভ ভাবতেছি। বুঝছো লজিকটা কোথায়? লজিকটা এতটুকুই। এখন মনে করো তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে আছো, এইখানে আছো, তুমি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে চাও, তুমি দুই ভাবে যেতে পারো, একটা হলো ক্লকওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তবে সবচেয়ে সহজ হলো কোন পথে যাওয়া বলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া সবচেয়ে সহজ। এই যে আমরা এখান থেকে এখানে চলে গেলাম, একটা জাম্প দিলাম মনে করো, হ্যাঁ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা পজিটিভ সাইড থেকে
পজিটিভ সাইডে যেতে পারি, এই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে পজিটিভ ধরা হয়েছে, আর ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি, আর কিছুই না। মনে থাকবে? জি মানে স্যার এটা আরেকবার স্যার। হ্যাঁ, আমরা এক্স অক্ষের ধরো ধনাত্মক দিকে আছি, হ্যাঁ পজিটিভ সাইডে আছি, আমরা ওয়াই অক্ষের পজিটিভ সাইডে যেতে চাই, তাহলে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে সবচেয়ে কম সময় যেতে পারি। আর যদি ক্লকওয়াইজ ঘুরি, দেখো কতটুকু ঘুরে আসা লাগে, দেখছো এই কতটুকু ঘুরে আসা লাগছে এখানে। তাহলে সহজ কোনটা? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা পজিটিভ থেকে পজিটিভে যাচ্ছি সহজে, তাহলে এই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল ধরে নিই, আর ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ধরে নিই। এটার আরো কিছু ব্যাখ্যা আছে, এইটাই সবচেয়ে সহজ ব্যাখ্যা, এইটাই দিলাম আপাতত, মনে থাকবে? জি স্যার। আচ্ছা এবার আসো, হ্যাঁ দেখো এবার আমরা কিছু ইয়ে করতে চাই, মনে করো হ্যাঁ দুইটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা কিন্তু জানো, শিখেছো তোমরা স্যার ক্লাস ভুলে 9 গেছি। এ হায়ার ম্যাথে, হ্যাঁ মনে আছে কারো? কি বলস বেটা, এটা কেমনে স্যার। বলস? দাঁড়াও, কারো মনে থাকলে বলো মনে আছে কিনা সূত্রটা মনে আছে স্যার কিন্তু? রুট ওভার হ্যাঁ, ভুজের রুট ওভার অন্তর, হ্যাঁ এক্স এর মান দুইটার ভুজের অন্তর আর কোটির অন্তরের যোগফল কোটির অন্তর। বর্গের, হ্যাঁ হ্যাঁ এটা স্যার, কেন হয় কারো জানা আছে? প্রমাণ তো আছে স্যার, প্রমাণ তোমাদের 19 বইও প্রমাণ আছে, ছিল। প্রমাণটা খুব সহজ, আমি একটু 19 ছিল। দেখিয়ে দিই আবার, হ্যাঁ প্রমাণটা আবার একটু আমরা দেখে নিই, চলো খুব ছোট্ট একটা প্রমাণ, ঝটপট হয়ে যাবে ইনশাল্লাহ। লক্ষ্য করো, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিলাম, এটা হলো আমাদের মূল বিন্দু ও। এখন ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, ধরো এটা পি বিন্দু, আর এটা ধরো কিউ বিন্দু, একটু উঁচুতে আঁকি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম x1 আর y1, ধরে নিলাম, এটা কোনটা ধরলে পারতাম। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x2, y2। বুঝো, আমরা এখন পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করতে চাই, পি কিউ এর মান জানতে চাই, ঠিক আছে? এবার তুমি একটা কাজ করো, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে দাও, মনে করো পিএম লম্ব টানলা, কিউ থেকে মনে করো তুমি কিউ এন লম্ব টানলা, বুঝো। এবার তুমি কিউ এন এর উপর একটা লম্ব টেনে দাও পি বিন্দু থেকে, মনে করো এটার নাম দিলাম আমরা, ধরো যে পিএস। ওকে, এবার আমাকে একটু বলো তো তোমরা, ও থেকে এন এর মান কত হবে? ও থেকে এন পর্যন্ত x2 x2, ও এম এর মান, x1 তাহলে এম এন এর মান কত হবে? x2 minus x1 তাহলে এম এন যেই কথা, পিএস একই কথা না? জি জি স্যার। তাহলে এটাকে নাম দিলাম আমরা x2 minus x1। এবার আসো, দেখো কিউএন এর মান কত? কিউএন এর মান y2, y2 পিএম এর মান হবে y1, y1 তাহলে কিউএস এর মান কত হবে? y2 minus y1। এই যে কিউএস, এটা হলো y2 minus y1। এবার আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পি কিউএস এই ত্রিভুজটার মধ্যে, তাহলে কি পাচ্ছি দেখো, পি কিউ স্কয়ার ইকুয়াল টু পিএস স্কয়ার প্লাস কিউএস স্কয়ার, এরকম না ব্যাপারটা? তাহলে তুমি কি পাচ্ছ? পিএস এর মান হচ্ছে x2 minus x1, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার, এটা হলো পি কিউ স্কয়ারের মান। তাহলে যদি পি কিউ আমরা লিখতে চাই, এখানে একটা রুট দিয়ে দিব না? এখন এই যে এখান থেকে আমরা কিন্তু পি কিউ সূত্রটা পেয়ে যাচ্ছি। আর ভিতরে দেখো, তুমি x2 থেকে x1 বিয়োগ করলা নাকি x1 থেকে x2 বিয়োগ করলা, এটা কোনো ম্যাটার করে না, তাই না? কারণ স্কয়ারই তো হচ্ছে, তার সূত্রটা এইভাবে তৈরি হয়েছে, বুঝেছো? জি স্যার। ওকে, এবার আমাদের বেসিক আলোচনা কমপ্লিট। যদি তোমরা বই থাকে বইটা বের করো, বইয়ের কিছু তথ্য আছে আমি একটু বলে দেই। দেখো, ও তৌহিদের এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই, আমার ভুলে গেছিলাম যে মডুলাস কেন দিচ্ছি। হ্যাঁ দেখো, তোমাকে একটা বিন্দু দিলাম আমি, মনে করো বিন্দুটা হলো ধরো -2 + 2। তোমাকে বললাম যে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করো, তো তুমি কি করবা বলো?
ফার্স্টে আর এর মান বের করব, হ্যাঁ আর, তাহলে আর এর মান কত ছিল? রুট ওভার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 4 + 4 8। তাহলে এখানে হবে তোমার 8। 8 কি আমরা লিখতে পারি কত বলো তো? 2√2। জি স্যার। আর এর মান পেলাম। থিটা কত হবে বলো? tan ইনভার্স -1। আচ্ছা, tan ইনভার্স এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড। সেকেন্ডে আছে। তাহলে আমরা কি লিখবো? পাই মাইনাস tan ইনভার্স -1। হ্যাঁ, ধরো তুমি মডুলাস দিলা না, যদি তুমি মডুলাস না দাও তখন ঘটনা কি ঘটবে? দুঃখিত +2/-2, তাই না? y/x মানে +2/- -2। ধরো তুমি মডুলাস দিলা না, এবার দেখো মানটা কত আসে? 180 ডিগ্রি। তাহলে tan ইনভার্স -1 না এখানে? tan ইনভার্স -1 এর মান কত জানো? -45। -45। তাহলে মাইনাস তো আগেই একটা আছে, তাহলে +45 হয়ে যাবে না? আর 45 মানে কি? π/4। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট হয়ে গেল স্যার। এই তো আমার প্রশ্ন তো এইখানেই। দেখো এটা কিন্তু তোমার দেখো 180 সাথে আরো 45 যোগ করছো, 220 225 ডিগ্রি হচ্ছে। তাহলে 225 ডিগ্রি তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে না, বুঝেছো? তাহলে মডুলাস না দিলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এখন তুমি যদি মডুলাস দিতা তাহলে কি করতো? দেখো কি করতো, লক্ষ্য করো। আমি ব্রেকেটটাকে তুলে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করো। এখানে যদি আমরা মডুলাস দিই এখানে, এবার মডুলাস দেওয়ার ফলে এখানে কত হয়ে যাবে? tan ইনভার্স +1 হয়ে যাবে, বুঝছো? এটা তো +1 তাই না? জি স্যার। তাহলে এখানে কি থাকবে? তোমার পাই মাইনাসই থাকবে, কিন্তু এখানে এই যে দেখো পাই মাইনাসই হবে। তাহলে এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে তোমার, তাই না? 180 থেকে 45 কমাও, কত হবে দেখো? 135 ডিগ্রি। ঠিক আছে? 135। তাহলে তোমার কোয়াড্রেন্ট ঠিক থাকছে না এবার। এই জন্য আমরা মডুলাস দেব, মডুলাস না দিলে ভুল হওয়ার আশঙ্কা আছে। তবে তুমি যদি নিতান্ত মডুলাস দিতে না চাও তখন একটা কাজ করতে হবে। কাজটা কি? তোমার যে কোয়ান্টিটি থাকুক না কেন তুমি সবসময় এক্স এর মানটাকেও ধনাত্মক চিন্তা করবা, ওয়াই এর মানটাকেও ধনাত্মক চিন্তা করবা। বইয়ে তোমার এভাবে লিখছে, দেখো কেতাব স্যারের বইয়ে এভাবে দেওয়া আছে। মডুলাস দেয় নাই, কিন্তু মডুলাস না দিয়ে একটা কাজ করছে, এই দুইটার এই পজিটিভ ধরছে। তাহলে দেখো কি কথা হইলো, মডুলাসের কাজই তো করা হইলো নাকি? জি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, কিন্তু স্যার কি লিখছে? পাই মাইনাস tan ইনভার্স দুইটাই পজিটিভ লিখছে। তাহলে ঘটনা তো একটাই, সে মডুলাসই তো ব্যবহার করছে স্যার, মনে মনে সাবধান। তোমার কিন্তু মডুলাস না দিলে দুইটারে পজিটিভ ধরতে হবে, যে কোনো কোয়াড্রেন্টে থাকুক, নইলে মান কিন্তু মিলবে না। ওকে, লাবিব তানভীর বুঝছো? জি স্যার, তাহলে স্যার আমরা এই সূত্র কাজে লাগিয়ে ডাইরেক্ট অঙ্ক করে। হ্যাঁ একদম সরাসরি মডুলাস দিয়ে দিলে সবচেয়ে ভালো, বুঝছো? মডুলাস দেওয়াটাই সবচেয়ে উত্তম। এবার দেখো তোমরা বই বের কাটার তো করছো কোনো সুযোগ নেই স্যার। না? তুমি যদি এইভাবে দাও মডুলাস ছাড়া তাও সমস্যা নাই, মডুলাস দিলেও সমস্যা নাই, কাটার কোনো সুযোগ নাই। তোমরা একটু বই বের করো ছটপট। দেখো করেছি স্যার। বইয়ের প্রথমেই দেওয়া আছে কি? বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক বের করা, পারবা? পারবো স্যার। ইনশাল্লাহ পারবো। আমরা আর এর মান আর থিটার মান বের করব। কোনটা কোন কোয়াড্রেন্টে আছে সাবধান, এটা কোয়াড্রেন্টটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কখনো পাই মাইনাস হয়, কখনো পাই প্লাস হয়, কখনো 2π মাইনাস হয়, খেয়াল রাখবা। আর 2 নম্বরে দেখো কি দেওয়া আছে, 1/2 পোলার আছে, কার্তেশীয় বানাইবা, পারবা? কিভাবে বানাইবা একটা জিনিস দেখাই দিই। মনে করো 2 নম্বরটাই ধরো, ধরো 2 এর যেটা 2 নম্বর বিন্দু 4, -2, দেখো 4, π/4, তাই না? দেখো তাহলে এখানে আর কত বলো তো? আর হলো 4, 4 কত? থিটা হলো π/4। তাহলে x এর মান আমরা জানি কত, x = r cos থিটা। তাহলে তুমি r এর মান বসাও 4 আর cos π/4 এর মান বসাও, তুমি একটা ফিক্সড মান পেয়ে গেলা x এর মান। আবার y এর মান বসাইবা তুমি r sin থিটা, আর থিটা কত এখানে π/4। পারবা না এবার? r এর মান তো তোমার 4, তুমি দেখো x আর y এর মান পেয়ে গেছো, এটাই তো কার্তেশীয় স্থানাঙ্ক। কি খুব কঠিন? না স্যার। না স্যার। হ্যাঁ, এরপরে আসো 2 নম্বর কত? হ্যাঁ না, কার্তেশীয় স্থানাঙ্কে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। দেখো 3 নম্বর অঙ্কে আসো। 3 নম্বর অঙ্কে দেখো প্রথমে কি বলা আছে?
একটা অঙ্ক স্যার থিটার মান মাইনাস দেওয়া আছে স্যার, একের একদম প্রথমটায়, একের আই এর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমটা, হ্যাঁ সমস্যা নেই, মাইনাস থাকলে তুমি এখানে মাইনাস বসাইবা। দেখো মাইনাস কত দেওয়া আছে, √3 না? স্যার π/3 স্যার, কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একের আই এর যে প্রথমটার সমাধানে দেওয়া আছে। সমাধানে, আচ্ছা উত্তর না, 2 - জি স্যার। π/3। আচ্ছা, লক্ষ্য করো এটা কেন দিয়েছি, বোঝো। তোমার এটা কোন কোয়াড্রেন্টে আছে? 1 √3 ফোর্থ। ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? তাহলে আমি বলছি না কোন দুই ভাবে তুমি চিন্তা করতে পারবা, একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হলো ক্লকওয়াইজ। দেখো অ্যাসিভ আহমেদ স্যার ওই ওই চিন্তা করছে, ক্লকওয়াইজ গেছে। বোঝো তাহলে এটা কিভাবে হয়, আমি একটু বুঝিয়ে দিই। এই অঙ্কটা আগে করি তাহলে। দেখো একে আর 1 নম্বর অঙ্কটা, এটা ওরা কিভাবে চিন্তা করছে, দুইটাই সঠিক উত্তর এখানে। 1 - √3 -√3, এটা না, এটা হলো তোমার তথ্য। এখন দেখো তুমি প্রথমে বার করবা আর এর মান। আর এর মান তুমি কত পাবা, √x² + y²। তাহলে 1² মানে 1, √3² মানে, তাহলে এখানে যাবে 4, তার মানে পাবা তুমি 2। ঠিক আছে এটুকু। থিটা, থিটা দেখো, থিটা হতে পারে, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারি 2π মাইনাস tan ইনভার্স মডুলাস y/x মাইনাস -√3/1। ঠিক আছে, এবার আমাকে বলো তুমি এটা কত ডিগ্রির মান? 2π থাকলো, এটা তো প্লাস হয়ে যাবে। tan ইনভার্স √3 মান কয় ডিগ্রি হবে, 60 ডিগ্রি না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে লিখবো তুমি -60 ডিগ্রি মানে π/6 না π/3, এটা হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি যদি এবার ক্যালকুলেশন করো তোমার কাছে কত থাকবে ফাইনালি বলো তো? 3 × 6π, 5π/3 না? 5π/3 স্যার। এইটাও কিন্তু সঠিক উত্তর, এইটাও সঠিক উত্তর, অ্যান্সার। আরেকটা অ্যান্সার বোঝো, আমি দেখো এটা বোঝাই তোমাকে, এইভাবে বোঝাই, তুমি চিত্রটা বোঝো আমার। হ্যাঁ দেখো চিত্রটা ছোট করে আঁকি আমি, ধরো একটু সুন্দর করি আঁকি। দেখো এইদিকে তাকাও, ধরো পি বিন্দু এটা, হ্যাঁ এই যে বিন্দুটা দিয়েছে 1 - √3, মনে করো এটা হলো এই বিন্দু। দেখো তাহলে প্রথমে আমি বের করলাম আর মানে উপি, এটা কিন্তু আর, এটার মান হলো 2, পেয়ে গেলাম, বোঝো। স্যার এবার বোর্ডে আমরা কিছু করতেছেন? বোর্ডে দেখতে পাচ্ছ না বোর্ড? না স্যার, বোর্ডে আপনি ওই যে 5π/3 লেখার পর আর কিছু আসতেছে না। আচ্ছা আমি একটু, তোর নেটে মনে হয় ঝামেলা দেখা এই যে যেতেছে এই তো যে আমারটায়। দেখো দেখো দেখতে পাবা, হ্যাঁ ও হ্যাঁ, দেখো দেখতে পারতেছি ডান এখন। পাশে লিখছি, দেখো উপির মান হলো 2। এবার আমরা কি বের করব, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে উপি রেখাটা কত ডিগ্রি হেলে আছে। আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, একটা হলো এই যে এই কোণ, দুই ভাবে চিন্তা করে দেখো এই কোণটা নির্ণয় করো। এই যে এই কোণ, এই কোণটা হলো 5π/3, বুঝছো? কমপ্লিট। জি স্যার। আবার তুমি তো আরেকভাবে চিন্তা করতে পারো, উপি রেখায় তো আমি আরেকভাবে আসতে পারি, সেটা কিভাবে? আমি ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ আসতে পারি। তাহলে ক্লকওয়াইজ আসলে থিটাটা কত ছিল, থিটাটা ছিল তোমার 60 ডিগ্রি, তাই না? এই যে থিটা এইটুকু কিন্তু তোমার, এই যে এইটুকু আলফা, আলফা যেটা, হ্যাঁ tan ইনভার্স -√3/1, এটার মান কত? এই দেখো আমি কিন্তু লিখছিলাম একটু আগে, মনে করে দেখো, এই যে দেখো, এই যে বলছি না তুমি এইভাবে বের করতে পারো। দেখছো থিটা ইকুয়াল টু মাইনাস, যদি তুমি ক্লকওয়াইজ যাও তখন শুধু এইটা ব্যবহার করবা, আর দরকার নেই কিছু, এইটুকু। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে তুমি ক্লকওয়াইজ গেলে এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এখানে মান কত আসবে দেখো, তুমি তাকাও, এই যে 2π তো থাকবে না, এইটুকুর মান আসবে না আমার, শুধু এইটুকুর মান, হুম। এইটুকুর মান কত আসবে তোমার, -π/3। -60 ডিগ্রি না? -π/3। তাহলে অ্যান্সারে দেখো এটাই লেখা -π/3, বুঝছো? অ্যান্সারে এই কোণটাই ব্যবহার করছে ওরা, এন্ড ক্লকওয়াইজ যে কোণটা পাইছে ওইটা ব্যবহার করছে। এইটাও সঠিক, এইটাও সঠিক, বুঝেছো? স্যার আপাতত স্যার এটাই শিখলে ভালো হয় না স্যার, এই যে অ্যান্টি কোনটা? ক্লকেটটা, যেটা যেটা স্যার তখন আমারও হ্যাঁ সেটাই তো বললাম, anti-clockwise একই মনে হয়। একই একটা, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ফলো করো, সমস্যা নেই, তুমি এইটাই করো। একটা শিখলে জি তার স্যার। একটা পারা যায় স্যার। হ্যাঁ তুমি একটা শিখলে, তোমার তো বললামই, তুমি তো এই অ্যাঙ্গেলটাও তোমার সঠিক উত্তর, এই যে -π/3 এটাও সঠিক উত্তর। দুইটা, তুমি দুইটার যে কোনো একটা কোণ ব্যবহার করলে তুমি এই লাইনে আসতে পারবা, তাই না? দুইটাই সঠিক। তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ শিখো সবগুলা তাও হবে, কিন্তু কমপ্লেক্স নাম্বার আবার কিন্তু সব অ্যান্টি ক্লকওয়াইজ শিখলে চলবে না, তখন আবার তোমার দুইটাই লাগবে। এই দেখো আমি ডান পাশে লিখে দিয়েছি, দেখছো? এই দুইটা তথ্য লাগবে তখন তোমার নতুন করে। এটা হলো থার্ড আর ফোর্থ এর জন্য এই দুইটা,
আর ফার্স্ট আর সেকেন্ডের জন্য আগের মতোই অ্যান্টি ক্লকওয়াইজ যাব আমরা, আর থার্ড আর ফোর্থে চলে গেলে তখন ক্লকওয়াইজ চিন্তা করব, বুঝছো? আর এসইএমএস স্যার বইয়ের সবগুলো অঙ্ক এইভাবে করছে, যখনই থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে বা ফোর্থে তখন উনি চিন্তা করছেন ক্লকওয়াইজ, আর যখন ফার্স্ট আর সেকেন্ডে করছে অ্যাঙ্গেলটা কোনটা তখন উনি গেছেন অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝেছো? জি স্যার। আচ্ছা, আশা করি পারবো আমরা। এবার দেখো আজকের দিনের শেষ আলোচনা, এখন আমরা একটু দেখবো অঙ্ক, দেখো কি বলা আছে, আর ইকুয়াল টু 4 sin থিটা। 3 নম্বর অঙ্কটা তাকাও একটু সবাই, আর ইকুয়াল টু 4 sin থিটা, এটা একটা সমীকরণ। এটা কোন সমীকরণ? পোলার সমীকরণে আছে, তাই না? এটাকে আমরা কার্তেশীয় আর সমীকরণে নিতে আমাদের চাই। বইতে স্যার r ইকুয়াল টু sin থিটা দেওয়া স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে sin থিটা মুছেই দিলাম, মনে করো আমি 4টা, আমার বইয়ে 4 দেওয়া পিডিএফ এ। আচ্ছা, আর ইকুয়াল টু sin থিটাই। এখন আমরা দেখো এইটাকে সমাধান করে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? একটু বুদ্ধি খাটাও। দেখো তুমি তুমি কিন্তু জানো, লক্ষ্য করো, তুমি কিন্তু এটা জানো যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, জানো না এটা একটু আগে সম্পর্ক থেকে? এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখান থেকে সাইন থিটার মান কত? ওয়াই বাই আর। তাহলে এখানে সাইন থিটার মানটা বসাই দাও তুমি, আর ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে কোনাকুনি গুণ করো, কত হয়? আর স্কয়ার ইকুয়াল টু ওয়াই। আর আর এর সূত্র তুমি একটু আগে শিখেছো, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, শিখছো না? তাহলে আর স্কয়ারের মান কত হইব? আর স্কয়ারের মান বের করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা কার্তেশীয় সমীকরণ, বুঝছো? জি স্যার। একইভাবে পরেরটা আর ইকুয়াল টু বি কস থিটা, সমস্যা আছে? কস থিটার মান বার করে নিবা, এক্স বাই আর, একই জিনিস। দেখো 4 নম্বরটা, 5 নম্বরটা, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কত বলা আছে? 2। একটা কাজ করো, প্রথমে এটাকে গুণ করে দাও, আর দ্বারা গুণ করো, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2 হয়েছে। এখন তুমি দেখো আর কস থিটাটা কি লিখতে পারবা বলো? আর কস থিটাটা এক্স লিখতে পারবা না? এক্স লিখতে পারবা কিন্তু, দেখো তাহলে এখানে আমি রাখলাম আর, এটা রয়ে গেল আর ইকুয়াল টু এই 2 মাইনাস এক্স। এই যে এটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম, হবে নাকি সমস্যা আছে? এবার উভয়পক্ষের বর্গ করে দাও, আর স্কয়ার ইকুয়াল টু, এটা এখানে কত হবে? 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার না? জি আর আর স্কয়ারের মান তো তুমি জানোই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার এটাকে সিম্পলিফাই করে নিলে অ্যান্সার। খুব কঠিন লাগলো? না স্যার। না স্যার। এরপরে আসো, দেখো পোলারে প্রকাশ করে, তখন আমরা পোলারে ছিল কার্তেশীয়তে প্রকাশ করেছি, এবার কার্তেশীয় থাকবে পোলারে প্রকাশ করব। হ্যাঁ, তাহলে দেখো এটা মুছে দিলাম। 2 নম্বর অঙ্ক, 2 নম্বরে দেখো এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16। ওকে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কত? আর স্কয়ার না? তাহলে তুমি লিখতে পারো আর ইকুয়াল টু 4। এটাই হলো পোলার সমীকরণ। না বুঝলে প্রশ্ন করবা। 2 নম্বরে আসছি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্যার আর কি অল টাইম পজিটিভ? হ্যাঁ, কারণ কি? কারণ কি পজিটিভ হওয়ার? কেন পজিটিভ কেন হবে এটা বলো? স্যার দূরত্ব তো সবসময় স্যার পজিটিভ হয়। এই দেখো, তুমি যখন আর নিবা, এইটাই তো আর নাকি? তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এই আর এর মান কি হয়? অতিভুজের বর্গ নিয়ে নাও না তুমি, এর কি কোনোদিন নেগেটিভ হবে? না, তাহলে নেগেটিভ হবে না। এই জন্য বর্গ নেই। পজিটিভ। আর এটা দৈর্ঘ্য, সেইভাবে চিন্তা করতে পারো যে দৈর্ঘ্য যেহেতু, সুতরাং এটা পজিটিভ, এই জন্য প্লাসটা নেব আমরা। আর আমরা এটা জানি কিন্তু রুট 16 মান কিন্তু অলওয়েজ +4, এটা নেগেটিভ হয় না। মাইনাস 6x ইকুয়াল টু কত দেওয়া? দেখো তো 0 দেওয়া। তাহলে একটা কাজ করো, এইটুকের মান লিখে ফেলো তুমি, আর স্কয়ার লিখতে পারবা না? আর স্কয়ার লিখে ফেলো, মাইনাস 6x এর মান কত বলো? x ইকুয়াল টু আর কস থিটা
এই তো হয়ে গেল তোমার কার্তিক পোলার সমীকরণে চলে গেল। পারবা না এখন? জি স্যার। আর স্যার, সি নম্বরটা পারবো। দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 4, আমি একবারে লিখলাম 4x প্লাস 4। একটা কাজ করো তুমি, এখানে y স্কয়ার আছে, তুমি একটা x স্কয়ার যোগ করে দাও উভয় পক্ষে, তাহলে এটাকে আর স্কয়ার লিখতে পারবা। তাহলে আমরা উভয় পক্ষে একটা x স্কয়ার যোগ করে দিলাম। তাহলে বাম পক্ষে তুমি এবার লিখে ফেলো সংক্ষেপে আর স্কয়ার, আর ডান পক্ষে একটা সূত্র হয়ে যায়, কি সূত্র বলো তো? x প্লাস 2 হোল স্কয়ার। এবার x এর মানটা তুমি এখানে বসাই দাও, আর স্কয়ার ইকুয়াল টু, ও এখান থেকে আমরা লিখতে পারি স্কয়ারটা যদি বাদ দিয়ে দিই, স্কয়ারটা বাদ দিয়ে দিলে আমরা এইভাবে লিখতে পারি আর ইকুয়াল টু, দেখো x প্লাস 2 থাকে, তাহলে x এর মান কত? আর cos থিটা প্লাস 2। তুমি এটাকে সাজায়া বাম পাশে এনে লিখতে পারো, আর এর আর কমন নিলে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 হয়ে গেছে। বুঝছো? তাহলে অঙ্কগুলো একটু করে নিও। ওকে স্যার। আর Yes, sir. পরের যে অঙ্কগুলো আছে আমি একটু বলে ফেলি, পরে অনেকগুলো অঙ্ক আছে। এখানে তোমার প্রশ্ন তোমার 19 এর মতো, তোমার 4টা বিন্দু দিয়ে বলবে প্রমাণ করো 4টা বিন্দু দিয়ে একটি বর্গ তৈরি হচ্ছে, 4টা বিন্দু দিয়ে একটা রম্বস তৈরি হয়, 4টা বিন্দু একটি 3টি বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এগুলো প্রমাণ চাইবে। পারবা না এগুলা? স্যার হ্যাঁ বলো। স্যার এই যে স্যার এই পোলার সমীকরণে কি স্যার cos থিটা sin থিটা এগুলো কি স্কয়ারে রাখলে কোনো অসুবিধা? না, খুব বেশি সমস্যা নাই, তবে তুমি যতটুকু ক্যালকুলেশন করে দিতে পারো করে দিবা। বুঝেছো? যতটুকু ক্যালকুলেশন জি করা যায়। স্যার। আর আমি বললাম কি পরে, ওই যে বললাম না তোমার 4টি বিন্দু দিয়ে বলবে প্রমাণ করো এটি রম্বসের 4টি শীর্ষবিন্দু, পারবা না এগুলা? 19 এগুলা 4টি বিন্দুর দূরত্ব নিবা, পারবো স্যার। 4টি বিন্দুর পারবো। দূরত্ব সমান পারবো। হবে, পরে কর্ণগুলো দেখবা সমান কিনা, একই জিনিস কিন্তু। তাহলে এই অধ্যায় থেকে আমি আর আপাতত কোনো আলোচনায় যাচ্ছি না, তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করে ফেলবা। করার পরে যদি কোনো সমস্যা থাকে, বোর্ডে এসেছে এরকম কোনো সমস্যা থাকে, তখন আমাকে জানাবা, ঠিক আছে? আমি পরের ক্লাসে স্যার ঝামেলা আছে স্যার। কি ঝামেলা বইলো স্যার আমাকে সেগুলো। স্যার 7-এর 5 নাম্বার অঙ্কটা স্যার দেখেন। শেষ রিজয়েন করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া।